পবিত্র হজ পালন করতে 400-র বেশি যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করল প্রথম হজ ফ্লাইট। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে বেড়েছে জনদুর্ভোগ। দায়সারা কাজকে কারণ বলছেন নগর পরিকল্পনাবিদরা। সাময়িক দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ ওয়াসার। ঢাকা রংপুর এবং বগুড়া নাটোর মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। লোক দেখানো নয়, কার্যকর সংস্কারের দাবি পরিবহন মালিক ও যাত্রীদের। 15 দিনেও নামেনি খুলনার পাইকগাছা উপজেলার বন্যার পানি। পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ফি এর ওপর চলতি অর্থ বছরে ভ্যাট আরোপে শিক্ষার্থীদের ক্ষোভ। কর চাপানো অনৈতিক বলছেন শিক্ষাবিদরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের 20 মিনিট দেরিতে সকাল 8:55 ছেড়ে যায় হজ ফ্লাইটটি। প্রথম ফ্লাইটে 418 জন যাত্রী ঢাকা ছেড়ে যান। আজ থেকে শুরু হয়ে হজ ফ্লাইট চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি তত্ত্বাবধানে 2754 জন এবং বেসরকারিভাবে 99,004 জন এবার হজ পালন করতে যাবেন সৌদি আরবে। তাদের পদচারণায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে মক্কা, মদিনা আর আরাফাতের ময়দান। পবিত্র কাবা শরীফ তওয়াফ ও হজরে আসওয়াদ পাথরের চুমু খাওয়ার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করবেন নিজেদের। সুষ্ঠুভাবে হজ পালন শেষে যাতে দেশে ফিরতে পারেন এই প্রত্যাশাই করেন হজ যাত্রীরা। আগামী 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিরতি হজ ফ্লাইট। গতবারের মতো এবারও সরকার হজ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। অন্যদিকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন, কোনো হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল 18 তারিখ, এই ফ্লাইট আমরা 16 তারিখে পেয়ে গেলাম। এজন্য অনেক খুশি আল্লাহর কাছে। জীবনের একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল অনেক ছোটকাল থেকে, আজকে এসে স্বপ্নটা পূরণ হচ্ছে। খুব ভালো লাগে। আমার রাসূলের দেশ, আমার আল্লাহর ঘর। আল্লাহ তৌফিক দান করছেন এই বয়সে যাওয়ার জন্য। আর আমি আমার আব্বা আম্মাকে নিয়ে যাচ্ছি হজে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি আল্লাহর রহমতে সুন্দরভাবে হজ করে আব্বা আম্মাকে নিয়ে আবার দেশে আসতে পারি। 115টা ফ্লাইট, ডেডিকেটেড ফ্লাইট রয়েছে এবং 28টা শিডিউল ফ্লাইট রয়েছে। আজকে আমরা যাত্রা শুরু করছি এবং এই ফিরতি যাত্রা শুরু হবে আপনার 27 সেপ্টেম্বর। গতবারের মতন এবারেও একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় হজ পরিবহন আমরা সম্পন্ন করতে পারবো। কোন অনিয়ম পাইলে যার বিরুদ্ধে হবে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য সার্বিকভাবেই প্রস্তুত, ইনশাল্লাহ। মানসিক দিক থেকে গতবার আমরা হজ ব্যবস্থাপনায় প্রথম হয়েছি, এইবারও আমরা সহিনিয়তে সেইভাবেই অগ্রসর হচ্ছি। রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে যানজট সহ বেড়েছে জনদুর্ভোগ। পথচারীরা বলছেন, বর্ষা মৌসুম এলেই বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজের নামে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখার কারণে রাজধানীবাসীদের চরম দুর্ভোগে পড়তে হয়। তবে উন্নয়নের স্বার্থে রাজধানীবাসীকে দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। এদিকে রাজধানীবাসীদের দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা সহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে যথেষ্ট বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। ফখরুল শাহিনের রিপোর্ট। 3 বছর আগে থেকে রাজধানীতে টেকসই পানির লাইন বসাতে ঢাকা ওয়াসা শুরু করে ডিস্ট্রিক্ট মেট্রো এরিয়া ডিএমএ প্রকল্পের কাজ। একই সঙ্গে পুরো রাজধানীতে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলে প্রতি বছরই টেকসই পানির লাইন বসাতে বিভিন্ন এলাকায় একটু একটু করে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে রাজধানীর মিরপুর, কলাবাগান, কাঁঠালবাগান ও কাটাবন সহ বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে এই লাইন। এতে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখার কারণে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। খোঁড়াখুঁড়ির কারণে রিক্সা দাঁড়াতে যাচ্ছে না, তাছাড়া বাসার সামনে এরকম একটা অবস্থা, খুব বেশি কাদা। আজকে ওয়াসা রাস্তা খোঁড়াখুঁড়ি করে কেটে যাচ্ছে, আবার দেখবেন 1 সপ্তাহ পরে আসছে ডেসার পরে আবার আসছে আরেকটা। কেন আলাদা একটা রাস্তা সিলেক্ট করে দিন, ওখান দিয়ে সবাই যাবে। ঢাকা ওয়াসা বলছে, যতটা সম্ভব দুর্ভোগ কমিয়ে প্রকল্পগুলোর কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যখন সারা বছর পানি পাবেন তখন কষ্টের যে ভয় ছিল সেটা কিন্তু ভুলে যাবেন। আমাদের কাজ হচ্ছে পেইন লেস কতটা করা যায়, অ্যাবসলিউট হবে না,
এবং আমরা কিন্তু তাই করতেছি এবং যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করা হইতেছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, নিয়ম না মেনে প্রতিষ্ঠানগুলোর দায়সারা উন্নয়নমূলক কাজ করার ফলেই বাড়ছে জনদুর্ভোগ। রাস্তাতে যে মাটিগুলি উঠবে সেই সমস্ত মাটি সাথে সাথে তোমার ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। পাইপটা যেখানে বসানো হবে সেখানে তোমার ব্রিক সোলিং থাকতে হবে, জয়েন্টসগুলি যেখানে হবে সেখানে কংক্রিটের ঢালাই থাকতে হবে। এই পানির জয়েন্টগুলি প্রপারলি হয়েছে কিনা, ঢালাই দেওয়া হয়েছে কিনা, বিশেষ করে স্টর্ম সুয়ারেজ লাইনগুলি এবং ওই জায়গাটা কম্প্যাকশন করা হয়েছে কিনা কারো দেখার ক্ষমতা নেই। এদিকে রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে রাস্তা খুঁড়ে গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন পুনঃসংযোগ না দিয়ে রাস্তার নিচে সুড়ঙ্গ তৈরি করে কমন ডাক চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা রংপুর এবং বগুড়া নাটোর মহাসড়কের বগুড়া অংশের বিভিন্ন স্থান খানাখন্দকে ভরে গেছে। আর এ বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে সব ধরনের পরিবহন। এ অবস্থায় লোক দেখানো মেরামত নয়, কার্যকর সংস্কারের দাবি জানিয়েছেন মালিক, শ্রমিক ও যাত্রীরা। অবশ্য সড়ক কর্তৃপক্ষের দাবি, বৃষ্টিতে কিছু খানাখন্দকের সৃষ্টি হয়েছে, যার সংস্কার কাজ চলছে। মাজিদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা রংপুর এবং বগুড়া নাটোর মহাসড়কের বিভিন্ন স্থানে চোখে পড়ে রাস্তার বেহাল দশা। গত কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দকের পরিমাণ বেড়ে গেছে এই মহাসড়ক দুটিতে। খানাখন্দকের কারণে প্রতিদিনই কোনো না কোনো স্থানে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এছাড়াও বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। 1 ঘন্টা যে রাস্তা যাবো সেগুলো 3 ঘন্টা লাগে, গাড়ি ভাঙচুর হয়, দুর্ঘটনা হয়, সঠিক সময়ে পৌঁছা যায় না, অফিস টাইমের অফিস ধরা যায় না, বহুত সমস্যা। শুধু যাত্রীদের দুর্ভোগই নয়, রাস্তা খারাপের কারণে নানা অসুবিধায় পড়তে হচ্ছে যানবাহনের ড্রাইভার এবং হেলপারদেরও। হাই স্পিডে চলবে যা দেখা যায় খানাখন্দকের ভিতরে পড়ে অনেক সময় মেন পাতি ভাঙে গাড়ি আউটলাইন হয়ে যায়, মানে এখন যে গাড়ির দুর্ঘটনার শিকার। সিএমবি থেকে ক্ষণিকের জন্য মেরামত করে যায়, কিন্তু ওই বৃষ্টি আসলেই আবার উঠে যায়। বহু রাস্তা খারাপ আছে, গ্যাপ আছে, গ্যাপের কারণে গাড়ি ওভারটেক করতে পারি না, ব্রেক ধরে থেমে যেতে হয়। এই অবস্থায় লোক দেখানো নয়, টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন বাস মালিক গ্রুপের এই নেতা। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়, চাকা নষ্ট হয়, ইঞ্জিনের ক্ষতি হয়, পাশাপাশি দুর্ঘটনাও এতে বেশি হয়। এটাকে যদি পার্মানেন্ট ভাবে সরকার উদ্যোগ নিয়ে ঠিক করে তাহলে আমাদের জন্য পরিবহনের অনেক লাভবান হবে। বর্ষায় মহাসড়কে খানাখন্দকের কথা স্বীকার করে মেরামতের উদ্যোগের কথা জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। বগুড়ার 65 কিলোমিটার আমাদের মহাসড়কের অংশ আছে এবং এই অংশ বেশ ভালো আছে। তবে হ্যাঁ, ক্রমাগত 2-3 দিন বৃষ্টি হলে মাঝে মাঝে কিছু গর্ত হয় এবং আমাদের টিম সক্রিয় আছে, আমরা প্ল্যান চালু করে এসে মেরামত কাজ অব্যাহত রেখেছি। ঢাকা রংপুর, বগুড়া নাটোর এবং বগুড়া দ্বিতীয় বাইপাস মিলে 124 কিলোমিটার মহাসড়ক রয়েছে বগুড়া জেলায়। সময় সংবাদ, বগুড়া। কক্সবাজারের ঈদগাঁয় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশ জানায়, সকাল 8:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁ এলাকায় চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে 2 বাসের চালক সহ অন্তত 30 জন আহত হন। তাদের মধ্যে 15 জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আপিল বিভাগের 2 বিচারপতির কথোপকথন নিয়ে প্রচারিত খবর ও টকশোর ভিডিও ফুটেজ অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আপিল বিভাগে জমা দিয়েছেন 71 টিভি কর্তৃপক্ষ। মঙ্গলবার মামলাটি পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় রাখা হবে। সকালে বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের 2 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 71 টেলিভিশনের প্রচার হওয়া ভিডিও ফুটেজগুলো আদালতে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত 13 আগস্ট শুনানি শেষে জনকণ্ঠের আদালত অবমাননার বিষয়ে রায়ের দিন ধার্য করা হলে সেদিনই বিচারপতিদের কথোপকথন নিয়ে খবর ও টকশো প্রচার করে 71 টিভি। এরপরই আদালত ওই খবর ও টকশোর ভিডিও ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেন। এটার উপরে শোকজ হয়নি, রুল হয়নি, কিছু বলা যাচ্ছে না। শুধু কোর্ট যেটা বলেছে যে মঙ্গলবার আমরা দেখব, দেখে মঙ্গলবার থেকে এটা অর্ডারের জন্য থাকবে। আদালতে উপস্থাপিত কোনো বিষয় কন্টেম্পটের কারণ হতে পারে না। বিজ্ঞ আদালত নিশ্চয়ই এই জিনিসটি বুঝবেন এবং তারা আমাদেরকে স্বাধীন সাংবাদিকতা করবার পথ প্রসারিত করবেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিল বিভাগের 2 বিচারপতির কথোপকথন নিয়ে খবর ও টকশো প্রচার সমীচীন হয়নি। তবে তাদের কথোপকথন প্রচারে আদালত অবমাননা হয়েছে কিনা এ বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। সকালে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। সকালে 71 টেলিভিশনের পক্ষ থেকে একজন সাংবাদিক আমাকে ভিডিও সিডি এবং ভিতরে কাগজ কিছু ট্রান্সক্রিপশন এগুলো এটি খাম বন্ধ করে আমার হাতে হস্তান্তর করেছেন। সকাল কোর্ট বসার সাথে সাথে আমি এটা উল্লেখ করে আদালতের কাছে হস্তান্তর করেছি এবং আদালত বলেছেন এটা রাখা হলো, এটা ওনারা দেখে পরবর্তী আগামী মঙ্গলবার দিন আবার এই বিষয়ে তালিকায় থাকবে এই বিষয়টি এবং তখনই প্রয়োজনীয় নির্দেশ বা আদেশ দেওয়া হবে। সময় সংবাদ আরও থাকছে। কোনো প্রকার অনুমতি ছাড়া এই সমুদ্রে নামছে হাজার হাজার ফিশিং ট্রলার। মাছ শিকারের নামে বাড়ছে মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সুযোগ। এবং আজ কিশোর সাফ ফুটবলের সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবার স্বপ্নের ফাইনালে উঠতে মরিয়া শাওনরা। খুলনার পাইকগাছা উপজেলায় বন্যা থেকে সৃষ্ট জলাবদ্ধতার উন্নতি হয়নি, বরং আরও কয়েকটি স্থানে পানি বৃদ্ধি পাওয়ায় ঘর ছেড়ে মানুষ ভিড় করছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। দুর্গত এলাকায় ভেঙে পড়েছে কয়েক হাজার কাঁচা বসত বাড়িও। এখনও এসব এলাকায় বেশিরভাগ স্থানে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। মোহাম্মদ আবুল বাশারের ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। বন্যা বা জলবদ্ধতার সাথে পরিচিত নন পাইকগাছা উপজেলার সাধারণ মানুষ। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে মৃতপ্রায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। গত 15 দিন পানির সাথে যুদ্ধ করে চলেছেন উপজেলার হরিডালি, চাঁদখালী, গদাইপুর, লতা, দেলুটি ও কপিলমুনি ইউনিয়নের প্রায় 2.25 লাখ মানুষ। দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র না থাকায় গৃহহীন মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন স্কুল ও ইউনিয়ন পরিষদে। এসব স্থানে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। জলাবদ্ধ এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট, বেড়েছে সাপের উপদ্রব। এছাড়া চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এখন ভাবছি এই জায়গায় কতদিন থাকা যাবে। গা পাছড়া আরো অনেক লোকজন অসুস্থ হয়ে যাচ্ছে। ছাগল, গরু, হাঁস মুরগি আমাদের কিছু নেই। ছেলে মেয়েকে লেখাপড়া সব খতম। মানুষের খুব অসহায়, এত অসহায় যে এই গ্রামে কখনো আমরা কেউ দেখিনি। জলবদ্ধতার কারণে দিনমজুর মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। আমরা যে এক জায়গায় কাজে যাব তাদের বরজ নেই, তারপরে পাট ক্ষেত নেই, সব ডুবো নেই। কি করে করবো, কোন জায়গায় যাবো কাজ করতে? এনজিওলারা জ্বালাতন করতেছে, ঋণ দিতেছে, তারাও পয়সা করে দিতে পারতেছে না। এদিকে দুর্গত এলাকা পরিদর্শনে এসে পুনর্বাসন ও বাঁধ সংস্কারের আশ্বাস দিলেন জনপ্রতিনিধিরা। যেভাবে পানি বন্দী হয়ে মানুষ আছে, এটা খুব দ্রুত এটা সরার সম্ভাবনা নেই। তবে আমরা চেষ্টা করতেছি এর থেকে যাতে আর না বাড়ে। এক্সকাভেটর বসিয়ে মাটি কেটে মানে যে 500-700 ফুট বাঁধ নষ্ট হয়ে গেছে সেই 500-700 ফুট বাঁধ তারা নির্মাণ করবে। 7 দিনের মধ্যে এই স্রোত বন্ধ হয়ে যাবে। আর উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা ত্রাণ বিতরণের পরিকল্পনার কথা জানালেন। 11টা আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই দুবেলা করে সবাইকে খাবার দেওয়া হচ্ছে। কিছু পরিবার আছে যারা আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেয়নি, এদের মাঝে আমরা এখন বাড়িতে বাড়িতে গিয়ে চাল বিতরণের আমাদের পরিকল্পনা আছে। আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, ওনারা ত্রাণ সামগ্রী দিলে ওটাও বিতরণ করা হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গত এলাকায় প্রায় 30,000 কাঁচা ঘর ভেঙে পড়েছে, 13,000 হেক্টর চিংড়ি ঘের ভেসে গেছে, আর গৃহহীন হয়েছে প্রায় 1.5 লক্ষ পরিবার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। চলতি অর্থ বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ফি এর ওপর ভ্যাট আরোপের পর শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এতে অভিভাবকদের পাশাপাশি হতাশ শিক্ষকরাও। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীদের ওপর করের বোঝা চাপানো অনৈতিক। তবে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। মুজাহিদ শুভর প্রতিবেদন।
এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেয়েও স্বাধীনের জায়গা হয়নি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। মারা যাবার আগে শেষ সম্বল জমি বিক্রি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিকিট ছেলের হাতে তুলে দিয়েছিলেন তার বাবা। 2015-16 অর্থ বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ফি-এর ওপর নির্ধারিত ভ্যাট স্বাধীনের শিক্ষা জীবনকে দাঁড় করিয়েছে অনিশ্চয়তার সামনে। আমি আমার টিউশন ফি দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে একটা চাকরির জন্য যেখানে ঘুরি, সেই জায়গায় যদি আবার 7.5% ভ্যাট যোগ করা হয়, সেই ক্ষেত্রে আমার অন্ধকার ছাড়া জীবন আমি কিছুই দেখতে পারি না। ভ্যাট আরোপে স্বাধীনের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 4 লক্ষাধিক শিক্ষার্থীর মনে যোগ হয়েছে ক্ষোভ, দুশ্চিন্তা নামক নানা অস্থিরতা। এতে হতাশ শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও। কোনো কমোডিটিকে কেনার সময় সেটাতে ভ্যাট সংযোজিত করে দেওয়া হচ্ছে। শিক্ষা কোনো পণ্য না, এটা আমাদের বেসিক নিডসের মধ্যে পড়ে। মৌলিক অধিকারে এটা নেওয়া আসলে আমাদের জন্য এবং আমাদের বাবা মা সবার জন্য কষ্টকর হয়ে পড়ে। এটা আসলে একটা অনৈতিক দাবি। আমরা কোনোভাবে ভ্যাট, শিক্ষার উপর ভ্যাট কোনোভাবে মেনে নিতে পারি না। উচ্চশিক্ষায় সরকার নানাভাবে ভর্তুকি দেয়, সরকারি ভর্তুকি দেয়, আর উল্টো যদি এখানে সরকারি জনগণের উপর আরো ট্যাক্স ফেট চাপিয়ে শিক্ষাটার কোমরে যদি রশি বেঁধে দেয়, তাহলে এই শিক্ষা তো আমাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। সরকারের এমন সিদ্ধান্তকে অনৈতিক বলে মনে করেন শিক্ষাবিদরা। তবে ভ্যাট আরোপের সব দায় অর্থ মন্ত্রণালয়ের ওপর চাপালেন শিক্ষামন্ত্রী। এখন ভ্যাট বসানোর ফলে যেটা হলো যে সরকার টিউশন ফি নিয়ন্ত্রণ করবে না, কারণ যেখানে টিউশন ফি যত বেশি তত বেশি ভ্যাট পাওয়া যাবে। অর্থাৎ সরকার অত্যন্ত সুযোগ সন্ধানে একটি অনৈতিক পদক্ষেপ নিয়েছে। ভ্যাট আমরা বসাই নাই শিক্ষা মন্ত্রণালয়, ভ্যাট বসাইছে অর্থ মন্ত্রণালয়। সুতরাং এটার কিভাবে তারা কি চিন্তা থেকে কিনা তারাই সঠিক উত্তর দিতে পারবে। এবং এই নিয়ে আমার ছাত্রদের মধ্যে অসন্তোষ আছে, সেই খবর আমরা রাখতেছি, তাদেরকে বোঝার চেষ্টা করতেছি। সম্প্রতি সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী তার সিদ্ধান্তে অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সব 50,000 30,000 টাকা বেতন দিতে পারে, আর মাত্র 7.5% ভ্যাট কেন দেবে না? ভ্যাট কার্যকরের পর জুলাইয়ের 5 তারিখ থেকেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দেয় তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত 8ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ এবং স্বতন্ত্র বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এবং একই দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম জুয়েল এবং ময়মনসিংহে আছেন সহকর্মী হারুনুর রশিদ। এই মুহূর্তে শিক্ষকদের কর্মসূচির খবর জানতে চলে যাব সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি সাইফুল ইসলাম জুয়েলের কাছে। জুয়েল, মামুন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ঠিক সভাকক্ষের সামনে। তো আমার পেছনে যে সভাকক্ষটি আছে, এই সভাকক্ষে সকাল 10টা থেকে আসলে কর্মবিরতি শুরু হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের মূলত প্রধান দাবি হলো যে 8ম জাতীয় বেতন স্কেল, জাতীয় বেতন কাঠামোতে তারা আসলে বৈষম্যের শিকার হয়েছেন বলে তারা দাবি করছেন এবং এটা পুনর্নির্ধারণের জন্য তারা এর আগেও মানববন্ধন করেছেন। একই সাথে অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় আছেন তাদের সাথে তারা এরই মধ্যে কথা বলেছেন। তো শিক্ষকদের সাথে আমরা কথা বলা যেটা জানতে পেরেছি যে তারা আসলে ওই মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে তাদেরকে আসলে আশ্বস্ত করা হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আসলে বিবেচনা করা হবে। তো এরই ধারাবাহিকতায় আজ আসলে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করছেন এবং সেটা হলো যে সারা বাংলাদেশের 38টি বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করা হচ্ছে। একই সাথে কিন্তু শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ অভিযানও চলছে। সেই স্বাক্ষর সংগ্রহগুলো করা হচ্ছে এই একই দাবি আদায়ের প্রেক্ষিতে এবং তারা যেটা আমাদেরকে শিক্ষক সমিতির যে সভাপতি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের যে সভাপতি আছেন ফরিদুদ্দিন আহমেদ স্যার, তো তিনি আমাদেরকে বলেছেন যে আসলে ধারাবাহিকভাবে এই কর্মসূচির মাধ্যমে যদি এই আন্দোলনে এই দাবির ফল না আসে তাহলে তারা আসলে কঠোর অবস্থানে যাবেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং তারা চান না যে এই ধরনের দাবির প্রেক্ষিতে আসলে তারা ক্লাস বর্জন করে তারা আন্দোলনের জন্য মাঠে আসুক। তো তারা আসলে মূলত বলছেন যে
এখন তারা ক্লাসে ফিরে যেতে চান এবং সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আসলে তাদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। তো তারা আরেকটি বিষয়, সেটা হলো যে আগামী সোমবার যে সচিবালয়ে যে বৈঠক আছে, সেই সচিবালয়ে যে বৈঠকের মধ্য দিয়ে এই বিষয়গুলো উঠে আসবে এবং এরই ধারাবাহিকতায় তারা ক্লাসে ফিরে যাবেন এবং শিক্ষার্থীদেরকে তাদের আবার পাঠে শিক্ষার্থীদেরকে আসলে ক্লাসে মনোনিবেশ করাতে পারবেন, সেটা বলে জানিয়েছেন। তো এই একই বিষয় আমি আপনাকে কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে সারা দেশের 38টি বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করছে। তো এখন আমরা চলে যাব ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে প্রশাসনিক ভবনের সামনে আছেন আমাদের রিপোর্টার মামুন ভাই। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সারা দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের মতো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের যে বেতন স্কেল ঘোষণা করা হয়েছে, সেই বেতন স্কেল পুনর্নির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে এবং স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কর্মবিরতি পালন করছেন। আজ সকাল 10টা থেকে তাদের কর্মবিরতি শুরু হয় এবং এটা চলবে দুপুর 1টা পর্যন্ত। এখানে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে, সেই প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন সকাল 10টা থেকেই এবং তারা বিভিন্ন শিক্ষক সমিতির নেতা এবং শিক্ষকরা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন তাদের দাবির প্রেক্ষিতে। এখানে তারা যে বিষয়টা বলছেন যে প্রস্তাবিত যে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে, সেই বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে এবং তারা তাদের সেই অবমূল্যায়ন কোনোভাবেই মানতে রাজি নন। তারা তাদের পূর্ণ মর্যাদা নিয়ে এবং যেন দেয়া হয় বেতন কাঠামোতে তাদের যেন পূর্ণ মর্যাদার স্বীকৃতি দেওয়া হয়, সেজন্যই তারা আন্দোলন কর্মসূচি পালন করছেন। তারা একটা কথা বলছেন যে প্রস্তাবিত যে 8ম বেতন স্কেল রয়েছে, সেই বেতন স্কেলে সিলেকশন গ্রেড প্রফেসরদের বেতন সিনিয়র সচিবদের সমতুল্য করার জন্য বলেছেন এবং তাদের আরেকটা দাবি হচ্ছে যে অধ্যাপকদের বেতন পদায়িত সচিবদের সমতুল্য করতে হবে এবং রাষ্ট্রীয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে শিক্ষকদের প্রত্যাশিত বেতন কাঠামো অনুযায়ী পদমর্যাদা নির্ধারণ করতে হবে এবং সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের যে গাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই গাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধাও তারা চেয়েছেন। তারা একটা কথা বলছেন যে এই 4টি দাবি তাদের যতক্ষণ পর্যন্ত পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে একটি সংগঠন রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, সেই শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে। শিক্ষক নেতারা বলছেন যে আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচিটি পালিত হচ্ছে, সেই কর্মসূচি বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে তাদের এই কর্মসূচি অব্যাহত রয়েছে। শিক্ষকরা বলছেন যে তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত, দাবি দেওয়া যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং এই আগস্ট মাস শোকের মাসের পরে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন বলে তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ অবস্থা। দর্শক, প্রস্তাবিত 8ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ এবং স্বতন্ত্র বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা এবং ময়মনসিংহে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা এবং ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম জুয়েল এবং ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। যাচ্ছি পরের খবরে। রাজধানীর বাড্ডার 3 খুনের ঘটনার মামলা দায়ের করেছে নিহতের পরিবার। গতরাতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ওরফে গামার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানিয়েছে মামলায় অজ্ঞাতনামা 10 জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বাড্ডায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের এক নেতাসহ 3 জন নিহত হন। রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন এক পথচারী। গতকাল গভীর রাতে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কারওয়ান বাজার থেকে মালবাহী একটি চলন্ত ট্রাকের পেছনে ঝুলে থাকা রশিতে পা আটকে যায় নাসির আহমেদ নামের ষাটোর্ধ্ব এক পথচারীর। এ অবস্থায় ট্রাকটি প্রায় 2 কিলোমিটার রাস্তা পাড়ি দিলে নাসির আহমেদও ট্রাকের সাথে টেনে হিঁচড়ে যেতে থাকেন। এ সময় তেজকুনি পাড়া ও মণিপুরি পাড়ার বেশ কয়েকজন যুবক ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামালে প্রাণে বেঁচে যান ষাটোর্ধ্ব ওই ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পাওনা টাকা আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহত ব্যবসায়ীর স্বজনরা। এ ঘটনায় ট্রাক ও চালককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ও বলছে যে ও কিন্তু নিচের দিকে হাঁটে,
ও উপরের দিকে মাথা আছে, খুব হাঁটে, আস্তে আস্তে, শরীর অসুস্থ, তো ওটা ইনভেস্ট টাকায় কম। এই বেশ কিছুদিন ধরে একদম অসুস্থ হয়ে পড়ছে, টাকা পয়সার লেনদেনের এই শোকেই মনে হয়। যেটা জিজ্ঞেস করলাম, বলো যে আমি হাঁটছি, আমি কেমনি পেঁচে পড়ছি, আমি পেঁচাইতেছি, খালি পেঁচাইছি, আমি চিৎকার দিচ্ছি, কেউ শোনে না, আমার টাইম নিয়ে লইছে। বিজয় শনি যাওয়ার পরে টোটালি আমরা ব্যারিকেড দিই, ব্যারিকেড দেওয়ার পরে বাস আসে, তখন পুলিশ আইসে থানায় নিয়ে যায়। ওনাকে যখন আমরা দাঁড় করানোর পরে ওনার রশিটা কিন্তু একটা প্রাইভেট থেকে একটা ছুরি আনিয়ে কাটা হয়েছে, দেন এটা খোলা হয় নাই। যদি খোলা হইতো তাহলে বোঝা যেত হয়তো বা অ্যাক্সিডেন্টলি হতেই পারে, রাস্তার পাশে হাঁটলে ফুটপাতে হতেই পারে, দেন এটা কাটা হয়েছে। রাজশাহীতে চিকিৎসকের ভুলের মাসুল দিচ্ছে ফুটফুটে এক শিশু। জন্মগতভাবে পায়ুপথ না থাকায় চিকিৎসকরা দুবার অস্ত্রোপচার করে শিশুটির। ডাক্তারের অসাবধানতার কারণে গরম সেঁক দিতে গিয়ে পুড়িয়ে ফেলে শিশুটির শরীর। পোড়া ক্ষত নিয়ে এখন যন্ত্রণায় ছটফট করছে 3 মাসের শিশু মুসরাত। এ অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবি করেছেন মুসরাতের স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। চিকিৎসকের অসাবধানতার কারণে যন্ত্রণায় ছটফট করছে মাত্র 3 মাসের ফুটফুটে শিশু মুসরাত। পায়ুপথ না থাকায় অস্ত্রোপচার করা হয়েছিল শিশুটির, কিন্তু সফল না হওয়ায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের সময় গরম সেঁক দিতে গিয়ে তার শরীর পুড়িয়ে ফেলে চিকিৎসকরা। ফলে শিশুটি কাতরাচ্ছে এখন মৃত্যু যন্ত্রণায়। এ অবস্থায় অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবি করেছেন মুসরাতের মা বাবা। এই অপারেশনটা করে এই যে ভুলটা করছে, দুইটা অপারেশন সাকসেস হয়নি, 2 জায়গা অনেকখানি ক্ষত হয়ে গেছে এবং এটার জন্য বাচ্চা তো ঘুমাচ্ছে না। এমন ভাবে পুড়ে গেছে বাচ্চাটা কোলেও নেওয়া যায় না, প্রচুর কষ্ট, মানে সারা রাত কখনোই ঘুমাতে পারে না, এরকম সব সময় কাটে। আমরা ডাক্তারের বিচার চাই, আমার একটা ভালো বাচ্চা, কারণ বাচ্চা তো এইভাবে অসুস্থ জন্মগ্রহণ করেনি। এদিকে শিশুটির শরীর পুড়িয়ে ফেলার ঘটনায় ডেপুটি সিভিল সার্জন ফারজানা হককে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার শীর্ষ এই স্বাস্থ্য কর্মকর্তা। 3 জনকে নিয়ে একটি কমিটি গঠন করেছে এবং তারা গতকাল ওখানে গিয়েছিল, ইন্টারভিউ নিয়ে আসছে, আরও কিছু ইন্টারভিউ বাকি আছে, সেগুলো নিয়ে এখন আমরা ওটা দেখব, তারপরে আমরা মানে কোথায় কি সমস্যা ছিল, কোথায় কি, তারপর ডিটেক্ট করতে পারবো। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে এটিকে নিছক একটি দুর্ঘটনা বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক। এখন কোনো একটা হয়তো বেশি গরম ছিল এবং সেটার কারণে বাচ্চার প্রতি চামড়া খুলে গেছে, দুর্ঘটনা। সবসময় এরকম এরকম হয় না। গত 19 মে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় শিশু মুসরাত। বর্তমানে তার চিকিৎসার ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সবুজ নামে এক যুবলীগ কর্মী নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে শহরের মিউনিসিপ্যাল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু শেখ ও তাহের আলীকে আটক করা হয়। এদের জিজ্ঞাসাবাদের জন্য আপাতত থানা হাজতে রাখা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল বেলা 12টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় শোক দিবসের র্যালি শেষে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুজ নামে এক যুবলীগ কর্মী নিহত হন। আহত অপর 5 জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় কাউকে গ্রেফতার দেখানো যায়নি। রেজিস্ট্রেশন, সার্ভে, সার্টিফিকেট ও ফিশিং লাইসেন্স ছাড়াই সমুদ্রে হাজার হাজার ট্রলার মাছ শিকার করছে। এতে একদিকে ফিশিং ট্রলারের নামে মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করার সুযোগ পাচ্ছে একটি কুচক্রী মহল, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ট্রলার মালিকরা বলছেন, জেলায় রেজিস্ট্রেশন ও সার্ভের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের অফিস না থাকায় চট্টগ্রাম যেতে হয় তাদের। এই অবস্থায় বরগুনায় অফিস স্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানায় জেলা প্রশাসন। এম এ আজিমের তথ্য এবং SM সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনা সহ সাগর উপকূলীয় জেলাগুলোতে ছোট বড় ট্রলার নির্মাণকারী ডক রয়েছে প্রায় 1/2 শতাধিক। এই ডকগুলোতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন ফিশিং ট্রলার। কিন্তু নির্মাণের পর সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন ও সার্ভে অব ইন্সপেকশন সার্টিফিকেট এবং মৎস্য অধিদপ্তরের মাছ ধরার অনুমতিপত্র ছাড়াই ট্রলারগুলো মাছ শিকারে সমুদ্রে নেমে পড়ছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী শুধু বরগুনা জেলায় প্রায় 5000 ট্রলার থাকলেও প্রয়োজনীয় ছাড়পত্র রয়েছে মাত্র শতাধিক ট্রলারের।
অবশ্য ট্রলার মালিকরা বলছেন জেলায় অফিস না থাকায় রেজিস্ট্রেশনে আগ্রহী হন না তারা। চিটাং যাইতে হলে ট্রলারটার 25 থেকে 50,000 টাকা খরচ আছে যাওয়া আসা, এটা তো আমাদের পক্ষে বহন করা কোনো প্রকার সম্ভব না। যদি ওখান থেকে একটা টিম আসে এখানে বসে দেখে ট্রলারটা দেখে যদি লাইসেন্স দিতে পারে সেটা হলো জেলেদের জন্য খুব উপকারী। তারা আসা এখানে যদি রেনু করে তাহলে সরকারের রাজস্ব আদায় হয় এবং এলাকার লোকজনও উপকৃত হয়। এদিকে রেজিস্ট্রেশন ও সার্ভে প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তরের একটি অফিস বরগুনায় করার প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক। মালিকরা সহজে লাইসেন্স পেতে পারে, এই জন্য যাতে এই অঞ্চলে একটা এই সংক্রান্ত যেন অফিস স্থাপন হয় এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। প্রতিটি ট্রলারের রেজিস্ট্রেশন ফি 8,000 টাকা। এই হিসেবে শুধু বরগুনায় যতগুলো ট্রলার আছে তা রেজিস্ট্রেশন করলে 4 কোটি টাকারও বেশি অর্থ রাজস্ব হিসেবে জমা হবে। সময় সংবাদ, বরগুনা। হোগলা পাতার রশি বদলে দিয়েছে দ্বীপ জেলা ভোলার গ্রামীণ নারীদের জীবনচিত্র। পারিবারিক কাজের ফাঁকে ফাঁকে হোগলা পাতার রশি বুনে বাড়তি আয় তাদের পরিবারে এনেছে আর্থিক সচ্ছলতা। অনেকে নিজের হাত খরচের পাশাপাশি ছেলে মেয়ের পড়াশোনার ব্যয়ও মেটাচ্ছেন এই আয় থেকে। ভিক্ষা ও গৃহপরিচারিকার কাজও ছেড়ে অনেক অসহায় নারী এখন নিজের উপার্জনে জীবিকা নির্বাহ করছেন। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্য ও উৎপল দেবনাথের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চরাঞ্চল ও খালবিলের হোগলা পাতা এখন শুধু বসার কিংবা শোয়ার বিছানা তৈরির কাজে সীমাবদ্ধ নেই। গত 15 বছর ধরে ভোলা সদর উপজেলার চর সামাইয়া, আলীনগর, বাপ্তা ও শিবপুর ইউনিয়নের প্রায় 10,000 নারী হোগলা পাতার রশি তৈরি করছেন। পারিবারিক কাজের অবসরে রশি বুনে নিজেদের ভাগ্য বদলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগ্রামী এসব নারীরা। রশি তৈরি করে একজন মাসে 1.5 থেকে 2,000 টাকা আয় করেন। যখন না থাকে তখন বসে থাকি, তো এই ফাঁকে ফাঁকে আর কি এটা করি কিন্তু সীমিত আয় একদম কম। আগে মাত্র দিতাম 6 টাকা, তারপরে কইতে কইতে 60 টাকা পাইছে। এই কাজ একটু সংসারে আর কি দুই একটা ইয়া করে হাত খরচ টরচ করছি। 15 বছর দড়ি ভাঙছি, দড়ি ভাঙিয়া উন্নত করছি, যা করছি ভরালা ফলাইনের খরচপাতি দিছি। কিন্তু বছরের শুরুতে টানা হরতাল আর অবরোধের কারণে চরম বিপাকে পড়েছেন এই ব্যবসার সাথে জড়িত সবাই। 10,000 কারিগরে এই হোগলা পাতা রশি বুনিয়া তারা স্বাবলম্বী হয়েছিল, কিন্তু গত কিছুদিন ধরে যখন হরতাল অবরোধ হয়েছিল, হরতাল অবরোধে হইতেই আমাদের ব্যবসা মন্দা। এই মাল 8-10টা রাষ্ট্রে যাইতো, এখন বর্তমানে হেরা মাল টানতেছে না। আমরা যেই পরিমাণে টাকা খরচ করিয়া পাতা কিনি ওই পরিমাণে কিন্তু আমরা ওই জায়গা নিয়ে রশি বেচতে পারি না। এই ক্ষুদ্র কুটির শিল্পটির সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের বিসিক থেকে যত রকমের সহযোগিতা আর্থিক এবং কারিগরি এবং যদি বাহিরে তারা রপ্তানি করে সেক্ষেত্রেও বিসিক যথেষ্ট জোরালো ভূমিকা পালন করতে পারে। হোগলা পাতার রশি দিয়ে ঢাকায় প্রস্তুত আকর্ষণীয় ফুলদানি, সোফা সেট, ড্রেসিং টেবিল, মাদুর, কার্পেট, ঝুড়ি, টুপি, ঘরের শোপিস রপ্তানি করা হয় বিদেশে। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। ভারতের বিহারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে প্রায় 100 শিশু। এর মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী শনিবার বিহারের দারভাঙ্গা জেলার রানীপুর গ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম প্রধানের দেয়া মিষ্টি খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিশুরা। এই ঘটনার পর গ্রাম প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ ও তার শাস্তির দাবি জানান শিশুদের অভিভাবকরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিকদের আশ্রয় দিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার বিধান থাকায় গ্রিসের সাময়িক অবস্থানের অনুমোদনপত্র সংগ্রহ ও নাম নিবন্ধনের ক্ষেত্রে সিরিয়ার নাগরিকদের গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। এদিকে নাম নিবন্ধনের ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ তুলে কোস দ্বীপে আশ্রয় নেয়া অভিবাসীরা সংঘর্ষে লিপ্ত হয়। প্রতি বছর অভিবাসী খাতে গ্রিস সরকারের বরাদ্দ থাকলেও এর কোনো প্রয়োগ নেই বলে অভিযোগ ওঠে। গ্রিসের কোস দ্বীপের এই পুলিশ স্টেশনের বাইরে শনিবার ক্ষুব্ধ অভিবাসীরা একে অন্যের ওপর হামলে পড়ে। নাম নিবন্ধনের ক্ষেত্রে গ্রিক প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তাদের। এ সময় পুলিশ অদূরে অবস্থান করলেও সংঘর্ষ থামাতে কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ ওঠে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আসা মানুষদের শরণার্থী হিসেবে আশ্রয় দিতে সর্বাধিক প্রাধান্য দেওয়া নির্দেশ থাকায় সুবিধাবঞ্চিত হচ্ছে দারিদ্র্যপীড়িত দেশের অভিবাসীরা।
সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকরা আসার সঙ্গে সঙ্গে তাদের নিবন্ধন হয়ে যাচ্ছে, কিন্তু ইরানিদের তারা অপেক্ষা করতে বলছে। আমাদের নিবন্ধনপত্র, এথেন্সে যাওয়ার টিকিট কিছুই দেওয়া হচ্ছে না। আমি 7 দিন ধরে এখানে আছি, আমার বন্ধু আছে 20 দিন ধরে। এখানে পানি, খাবার বা থাকার জায়গা কিছুই নেই। খুব করুণ অবস্থায় দিন পার করছি। গ্রিসে সাময়িক অবস্থানের অনুমোদনপত্র সংগ্রহ ও নাম নিবন্ধনের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকলেও এক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। খাবারের অভাব আর বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা তো রয়েছেই। এই অবস্থায় শনিবার কোস দ্বীপের ক্যাপ্টেন ইলিয়াস হোটেলের আশ্রয়কেন্দ্রের সামনে একটি ত্রাণ বোঝাই গাড়ি এসে পৌঁছালে তার উপর ঝাঁপিয়ে পড়ে অভিবাসীরা। বেসরকারি কয়েকটি সংস্থা তাদের সাহায্যে এগিয়ে এলেও এত মানুষের চাপ সামাল দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। অথচ অভিবাসীদের ভরণ পোষণ বাবদ গ্রিস সরকার কর নিলেও তার কোনো প্রয়োগ নেই বলে অভিযোগ ওঠে। সরকারি করের একটি বড় অংশ এই অভিবাসীদের পুনর্বাসনে খরচ হওয়ার কথা, কিন্তু তারা সব সেবা থেকেই বঞ্চিত হচ্ছে। তাহলে এত টাকা যাচ্ছে কোথায়? অভিবাসীদের সাহায্যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের এমন অনেক কাজই করতে হচ্ছে যা আমাদের করার কথা ছিল না। দিনের পর দিন আমাদের পক্ষে এভাবে চালিয়ে নেওয়া সম্ভব না। এই পরিস্থিতিতেও প্রতিদিন শত শত অভিবাসী ভিড় করছে কোস দ্বীপে। আশ্রয়ের অভাবে বন্দরে অবস্থান করছে এসব মানুষ। তীব্র গরমের মধ্যে খোলা আকাশের নিচে থাকায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এরই মধ্যে সিরিয়ার 1900 অভিবাসী নাম নিবন্ধনের মাধ্যমে অ্যাথেন্সের টিকিট সংগ্রহ করতে পেরেছে। শুক্রবার একটি বিশেষ জাহাজে করে তাদের রাজধানীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তর ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়াই তাদের লক্ষ্য। দীর্ঘ অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে বেশ খুশি এসব সিরীয় শরণার্থী। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের মঞ্চে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম রাউন্ডের 2 ম্যাচ দাপুটের সঙ্গে জেতা বাংলার কিশোররা প্রথমবারের মতো আসরে ফাইনালে ওঠার স্বপ্ন বুনছে। অন্যদিকে নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে প্রস্তুত আফগানরাও। বিকেল 4টায় শুরু হবে 2 দলের এই ম্যাচটি। দিগেন সিংহের ছবিতে সিলেট থেকে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অনূর্ধ্ব 16 দলের সাথে ভালো চেনা জানা থাকলেও আফগানরা খুব একটা পরিচিত নয় বাংলার কিশোরদের কাছে। এখন পর্যন্ত মাত্র একবার আফগান কিশোর দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ, সেটাও আবার সাফ অনূর্ধ্ব 16 দ্বিতীয় আসরে। সেবারের দেখায় 1-0 গোলে জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। সাফের তৃতীয় আসরে এই আফগানরাই বাংলাদেশের ফাইনালের পথে বাধার নাম। যদিও শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে প্রথম 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতে স্বাগতিকরা আছে ফুরফুরা মেজাজে, তবে তাতেই অবশ্য গা ভাসিয়ে দিচ্ছে না বাংলার কিশোররা। সেমিফাইনালে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই ভালো কিছু করতে মরিয়া দলের কোচ ও অধিনায়ক। আমরা যদি আমাদের বেস্ট এফোর্টটা দিতে পারি আর মানে লাস্ট ম্যাচের মতো খেলতে পারি তো আমরা অবশ্যই জিততে পারবো। আমি প্র্যাকটিস করিয়েছি, ওদেরকে নলেজ দিয়েছি যে ওরা কি করলে আমাদের জন্য বেটার হবে। আমাদের ছেলেরা প্রস্তুত আছে ওদের সাথে খেলার জন্য। ম্যাচের আগের দিন বাংলাদেশ দল অনুশীলনে ব্যস্ত সময় কাটালেও আফগানরা বিশ্রামে থেকেই সময় কাটিয়েছে হোটেলে। সেই সাথে কোচের পরামর্শে সুইমিংও সেরে নেয় তারা। এদিকে আফগানদের দলনেতা বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ ভাবলেও সেরাটা দিয়েই শিরোপার পথে এগিয়ে যেতে চান তিনি। যদিও টানা বৃষ্টির কারণে ভেজা মাঠ বাধা হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা ম্যানেজারের। আবহাওয়া, মাঠ এবং রেফারিং নিয়ে কিছুটা সমস্যা থাকলেও আমাদের দল পুরোপুরি প্রস্তুত সব বাধা অতিক্রম করে ফাইনালে ওঠার জন্য। বাংলাদেশ শেষ 2 ম্যাচে ভালো করলেও আমাদের লক্ষ্য থাকবে সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশকে হারানো। শ্রীলঙ্কার বিপক্ষে 4-0, এরপর ভারতের বিপক্ষে 2-1 গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে মালদ্বীপকে 4-2 গোলে হারালেও পরের ম্যাচে নেপালের কাছে 1-0 গোলে হেরে যায় আফগানরা। সাফ অনূর্ধ্ব 16 আগের 2 আসরে তেমন কোনো সুখকর স্মৃতি নেই বাংলাদেশের। প্রথমটিতে 4র্থ স্থান অর্জন করলেও দ্বিতীয়টিতে বাংলাদেশের অর্জন 3য়। তবে এবারের আসরটি ঘরের মাঠে হয় শিরোপা নিজেদের করে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ। এতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন চেলসিকে আতিথ্য দেবে ম্যান সিটি। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। অন্যদিকে অপর ম্যাচে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে আর্সেনাল। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়।
ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবার মাত্র 1 সপ্তাহ পেরিয়ে, কিন্তু এরই মধ্যে মৌসুমের অন্যতম বড় ও হাই ভোল্টেজ ম্যাচটি দেখতে যাচ্ছে ফুটবল ভক্তরা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে আতিথ্য দেবে 4 বারের চ্যাম্পিয়ন ও বর্তমান রানার্স আপ ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন হলেও নতুন মৌসুমের শুরুটা যেন ঠিক চ্যাম্পিয়নদের মতো হয়নি চেলসি। ঘরের মাঠে খেলা হলেও সোয়ানসি সিটির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ব্লুজদের। তবে সেই ড্র নিয়ে যতটা না আলোচনা হচ্ছে বা হয়েছে, তার চেয়ে নিজ দলের মেডিকেল স্টাফদের সমালোচনা করায় এখন সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন কোচ হোসে মরিনহো। চেলসির 2 মেডিকেল স্টাফ এতিহাদে বেঞ্চে থাকবেন না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন দ্য স্পেশাল ওয়ান। তবে মাঠের বাইরের এসব নিয়ে খুব একটা ভাবছেন না এই পর্তুগিজ কোচ, যদিও দল নিয়ে এরই মধ্যে বেশ চিন্তায় আছে চেলসি। প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচ খেলতে পারবেন না নিয়মিত গোলরক্ষক থিয়াগো কুর্তোয়া। তার পরিবর্তে দলে অভিষেক হবে আসমির বেগোভিচের। এছাড়া মিডফিল্ডার অস্কারের খেলা নিয়েও শঙ্কা আছে। যদিও সিটিজেনদের বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনের বিপক্ষে মরিনহোর রেকর্ডটা কিছুটা হলেও স্বস্তি দেবে ব্লুজ সমর্থকদের। এছাড়া গেল 1 দশক আগস্টে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ হারেনি চেলসি, তাই এবারও জয়ের ছক কষছে ব্লুজরা। এদিকে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে গেলবারের রানার্স আপ ম্যানচেস্টার সিটি। তবে এবার প্রতিপক্ষ চেলসি হওয়ায় কিছুটা সতর্ক ম্যানুয়েল পেলেগ্রিনির দল, কেননা ব্লুজদের বিপক্ষে শেষ 9 দেখায় মাত্র 2টিতে জয় পেয়েছে সিটিজেনরা। তবে ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত ম্যান সিটি। এতিহাদে প্রিমিয়ার লিগের শেষ 7 ম্যাচে সবকটিতে জয় পেয়েছে তারা। তবে ইনজুরির কারণে গায়েল ক্লিশি, ফাবিয়ান ডেলফ ও ফার্নান্দোর মতো ফুটবলারদের পাবে না সিটিজেনরা। তারপরও পুরো 3 পয়েন্টই নিতে চায় আগুয়েরো সিলভারা। অন্যদিকে হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা আর্সেনাল এবার আতিথ্য নেবে ক্রিস্টাল প্যালেসের মাঠে। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে গানাররা মাঠে পাবে না থমাস রজিস্কি, ড্যানি ওয়েলবেক ও জ্যাক উইলশিয়ারকে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর্সেনাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 400-র বেশি যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করল প্রথম হজ ফ্লাইট। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে বেড়েছে জনদুর্ভোগ। দায়সারা কাজকে কারণ বলছেন নগর পরিকল্পনাবিদরা। সাময়িক দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ ওয়াসার। ঢাকা রংপুর এবং বগুড়া নাটোর মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। লোক দেখানো নয়, কার্যকর সংস্কারের দাবি পরিবহন মালিক ও যাত্রীদের। 15 দিনেও নামেনি খুলনার পাইকগাছা উপজেলার বন্যার পানি। পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তাও। ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ফিয়ের ওপর চলতি অর্থ বছরে ভ্যাট আরোপে শিক্ষার্থীদের ক্ষোভ। কর চাপানো অনৈতিক বলছেন শিক্ষাবিদরা। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।